বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনিকে বলা হয়ে থাকে ভাষা। মুখ, কণ্ঠ, দন্ত, নাসিকা, জিহ্বা হলো বাকযন্ত্র। মানুষের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। ভাষার উৎস হলো ধ্বনি। ধ্বনির উৎস হলো বাকযন্ত্র। ধ্বনি হলো ধ্বনি নির্দেশ সাংকেতিক চিহ্ন হলো বর্ণ। বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট ধ্বনির মূল কটি শ্রেণী রয়েছে? দুটি শ্রেণী রয়েছে। বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট ধ্বনিকে মোট কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? দুটি শ্রেণীতে ভাগ করা যায়। ধ্বনি সত্তার স্বরূপ বিচার করে ধ্বনিকে উম, যে দুটি শ্রেণীতে ভাগ করা যায় সেই দুটি শ্রেণী হলো, একটা হলো বিভাজ্য ধ্বনি, একটা হলো অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনির মূল কটি শ্রেণী রয়েছে? বিভাজ্য ধ্বনির মূল দুটি শ্রেণী রয়েছে। ধ্বনির মূল দুটি শ্রেণী হলো, একটা হলো স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। বাংলা বর্ণমালায় মোট স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় মোট স্বরধ্বনির সংখ্যা হলো 11টি। বাংলায় দুটি মাত্র স্বরধ্বনি, সেই দুটি হলো ওই এবং ও। স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা ওষ্ঠের দিকে এগিয়ে যায়, তা হলো সম্মুখ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি। যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা গলার দিকে চলে যায় তাকে বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি। যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণের সময় মুখগহ্বর আচ্ছাদিত থাকে তাকে বলা হয় সংবৃত স্বরধ্বনি। যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণের সময় ওষ্ঠ গোল হয়ে কুঞ্চিত হয় তাকে বলা হয় কুঞ্চিত স্বরধ্বনি। শ্বাসবায়ুর গতিপথ অনুসারে স্বরধ্বনির দুটি ভাগ রয়েছে। প্লুত স্বর কত মাত্রা বিশিষ্ট স্বর? 3 মাত্রা বিশিষ্ট স্বর। অ, আ স্বরধ্বনি দুটির নাম হলো কণ্ঠধ্বনি। এ, ওই স্বরধ্বনি দুটির নাম হলো কণ্ঠতালব্য ধ্বনি। ই, দীর্ঘ ই স্বরধ্বনি দুটির নাম হলো তালব্য ধ্বনি। অ, ও স্বরধ্বনি দুটির নাম হলো কণ্ঠস্থ ধ্বনি। হ্রস্ব ও দীর্ঘ স্বরধ্বনি দুটির নাম হলো ওষ্ঠধ্বনি। রি স্বরধ্বনিটির নাম হলো মূর্ধন্য ধ্বনি। এই ধ্বনিটির নাম হলো কি? মূর্ধন্য ধ্বনি। এই ধ্বনি মূর্ধন্য ধ্বনি। ক, খ, গ, ঘ, ম হলো একটি কণ্ঠধ্বনি। চ, ছ, জ, ঝ, ঞ হলো তালব্য ধ্বনি। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য হলো ওষ্ঠধ্বনি। ত, থ, দ, ধ দন্তের ন হলো দন্তধ্বনি। প, ফ, ব, ভ, ম হলো অষ্টধ্বনি। যে সমস্ত ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে অধিক শ্বাসের প্রয়োজন হয় যে সমস্ত ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে অল্প শ্বাসের প্রয়োজন হয় তাদেরকে বলে অল্প প্রাণ ধ্বনি, আর অধিক শ্বাসের প্রয়োজন হলে বলে মহাপ্রাণ ধ্বনি। স, তিনটা স আর হ ধ্বনিগুলিকে বলে ঊষ্ম ধ্বনি বলা হয়ে থাকে। অন্ত্যেষ্টিয় জ, বৈষ্ণর, ল, ব এই চারটি ব্যঞ্জন ধ্বনিকে বলা হয়ে থাকে অন্তস্থ ধ্বনি। অন্বিষ্বর বিসর্গ ধ্বনি দুটিকে বলে আশ্রয়স্থানভাগী ধ্বনি। ঘোষ ধ্বনি উচ্চারণ করার সময় কণ্ঠস্বর গম্ভীর হয়। ক, খ, চ, ছ, ট, ঠ ধ্বনিগুলি হলো অঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি উচ্চারণকালে অঘোষ ধ্বনি উচ্চারণকালে ঘোষ ধ্বনিতে পরিবর্তিত হলে তাকে বলে ঘোষীভবন।
ঘোষ ধ্বনি উচ্চারণকালে অঘোষ ধ্বনিতে পরিবর্তিত হলে তাকে বলা হয় অঘোষীভবন। তারণজাত ধ্বনি হলো তারণজাত ধ্বনি হলো তারণজাত ধ্বনি হলো ডোসনর ঢোসনর। স্টেশন স্কুল এখানে ধ্বনি পরিবর্তনে কোন রীতি কাজ করেছে? স্টেশন স্কুল এখানে আদি স্বরাগম কাজ করেছে। যতন হরপ করম এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতিটি কাজ করেছে? মধ্য স্বরাগম। কিস্তি লিষ্টি এখানে ধ্বনি পরিবর্তনে কোন রীতিটি কাজ করেছে? কিস্তি লিষ্টি এখানে ধ্বনি পরিবর্তনের কিস্তি লিষ্টি এখানে ধ্বনি পরিবর্তনের অন্তঃস্বরাগম কাজ করেছে। শক্তি বেয়াকুব শোলক এখানে ধ্বনি পরিবর্তনে কোন রীতিটি কাজ করেছে? শক্তি বেয়াকুব শোলক এখানে ধ্বনি পরিবর্তনে কোন রীতিটি কাজ করেছে? বিপ্রকর্ষ। তিসির তেল আমি ব্যবহার করি এখানে ধ্বনির পরিবর্তনের রীতিটি হলো আদি স্বরলোপ। মিথ্যে সত্যি পুজো কুমড়ো প্রভৃতিতে ধ্বনি পরিবর্তনের রীতিটি হলো স্বরসংহতি। স্বরসংগতি। দাদা ঠাকুর বরদাতে ধ্বনি পরিবর্তনের অনুসৃত রীতিটি হলো সমাক্ষর লোপ হয়েছে। এলাচ পোড়ার মুখোতে ধ্বনি পরিবর্তনে কোন রীতি অনুসৃত হয়েছে? এটা হবে ব্যঞ্জনাগম হয়েছে এখানে। বাঁশি হাঁস বাঁশি হাঁস এর ধ্বনি পরিবর্তনে কোন রীতি অনুসৃত হয়েছে? নাসিক্যি ভবন হয়েছে। পেঁচা আখিতে ধ্বনি পরিবর্তনে কোন রীতি অনুসৃত হয়েছে? শত নাসিক্যি ভবন এখানে কাজ করছে। আগা পাশ তলা খাইশেতে ধ্বনি পরিবর্তনে কোন রীতি কাজ করেছে? এখানে সহকারী ভবন কাজ করছে। যাচ্ছে তাই প্যাচে ধ্বনি পরিবর্তনে কোন রীতি কাজ করছে? এখানে সংকোচনের কাজ করছে। ধোঁয়াশা নিশ্চুপে ধ্বনি পরিবর্তনে কোন রীতি অনুসৃত হয়েছে? জোর কলম শব্দ এখানে কাজ করছে। নিকর্ছা মাস্টারি এখানে ধ্বনি পরিবর্তনে কোন রীতি মানা হয়েছে? এখানে সংকর শব্দ কাজ করছে। ভাষা কাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে মানুষ যে অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে তাকে ভাষা বলে। ভারতবর্ষের প্রাচীনতম লিপি কি? ভারতবর্ষের প্রাচীনতম লিপিমালা হলো খরষ্টি লিপি আর ব্রাহ্মী লিপি। কুটিল লিপি কি? গুপ্ত শাসনকালে ব্রাহ্মী লিপি ভারতের পূর্ব অঞ্চলে যে রূপ পেয়েছিল তা কুটিল লিপি নামে পরিচিত। বাংলা লিপি কোন লিপি থেকে উদ্ভব হয়েছে? বাংলা লিপি কুটিল লিপি থেকে উদ্ভব হয়েছে। ধ্বনি কাকে বলে? ধ্বনি কাকে বলে? বাকযন্ত্রের অতি স্বল্প চেষ্টায় যে অর্থযুক্ত আওয়াজ পায় তাই হলো ধ্বনি। বর্ণ কি? ধ্বনি নির্দেশক যে সাংকেতিক চিহ্ন তা হলো বর্ণ। বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট ধ্বনির কটি শ্রেণী ও কটি কি কি? বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট ধ্বনির দুটা শ্রেণী রয়েছে, একটি অন্তর্গামী ধ্বনি এবং একটি বহির্গামী ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে স্পষ্টভাবে উচ্চারিত এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনি উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? স্বরধ্বনিকে দুইটি ভাগে ভাগ করা যায় এবং তা হলো মৌলিক স্বরধ্বনি ও যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না তাকেই বলে মৌলিক স্বরধ্বনি।
স্বরধ্বনির লিখিত সাংকেতিক চিহ্নগুলি কি নামে পরিচিত? স্বরধ্বনির লিখিত সাংকেতিক চিহ্নগুলি স্বরবর্ণ হিসেবে চিহ্নিত। যৌগিক স্বরধ্বনি কাকে বলে? একই প্রযত্নে পাশাপাশি থাকা দুটি স্বরধ্বনি একসঙ্গে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বরধ্বনি বলে। বাংলায় যৌগিক স্বরধ্বনি কোনগুলি? বাংলায় দুটি যৌগিক স্বরধ্বনি রয়েছে, তা হলো ওই এবং ও। সম্মুখ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মুখ গহ্বরের সামনে থেকে এগিয়ে যায় তাদেরকে সম্মুখ স্বরধ্বনি বলে, যেমন ই এবং এ। পশ্চাৎ স্বরধ্বনি কাকে বলে? যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মুখ গহ্বরে গলার দিকে এগিয়ে যায় তাদের পশ্চাৎ স্বরধ্বনি বলে, যেমন ও, ও এবং ও। সংবৃত স্বরধ্বনি কাকে বলে? যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা ওপরের দিকে অবস্থান করায় মুখ গহ্বর আচ্ছাদিত থাকে তাদেরকে সংবৃত স্বরধ্বনি বলে, যেমন রস্বই এবং রস্য। কুঞ্চিত স্বরধ্বনি কাকে বলে? যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করার সময় ওষ্ঠ গোল হয়ে কুঞ্চিত হয় তাদের কুঞ্চিত স্বরধ্বনি বলে, যেমন আ, উ, ও ইত্যাদি। মৌখিক স্বরধ্বনি কাকে বলে? যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু কেবল মুখ দিয়ে যাতায়াত করে তাদেরকে মৌখিক স্বরধ্বনি বলে। রস্বই এবং দীর্ঘই কোন ধ্বনি এবং কেন? রস্বই এবং দীর্ঘই ধ্বনি দুটি তালব্য ধ্বনি, কারণ ধ্বনি দুটি উচ্চারণের সময় জিহ্বার মধ্যভাগ তালু স্পর্শ করে। এ এ ওই কোন ধ্বনি এবং কেন? এ ওই কোন ধ্বনি এবং কেন? তাহলে লিখবো এ ওই স্বরধ্বনি দুটি তালব্য কণ্ঠ তালব্য ধ্বনি, কারণ ধ্বনি দুটি উচ্চারণকালে কণ্ঠ এবং তালুর সাহায্যের প্রয়োজন হয়। রি কে মূর্ধন্য ধ্বনি বলা হয় কেন? রি স্বরধ্বনিটি জিহ্বার অগ্রভাগ মূর্ধা স্পর্শ করে উচ্চারিত হয়, তাই একে মূর্ধন্য ধ্বনি বলে। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যে সমস্ত ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। উচ্চারণ স্থান কাকে বলে? যে ধ্বনি উচ্চারণকালে শ্বাসবায়ু যে যে স্থানে বাধা পায় সেই স্থানকে উচ্চারণ স্থান বলে। দন্তস্থ ধ্বনি কাকে বলে? যে ব্যঞ্জন ধ্বনি নিচের ওষ্ঠ অধর ওপরের দাঁতে বাধা পেয়ে উচ্চারিত হয় তাকে দন্তস্থ ধ্বনি বলে। অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে? যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে অল্প শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাকে অল্পপ্রাণ ধ্বনি বলে, যেমন ক, গ, চ, বর্গের জ ইত্যাদি। মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে অধিক শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। ঊষ্মধ্বনি কাকে বলে? যে সমস্ত ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ঊষ্ম শ্বাসবায়ুর আধিক্য থাকে তাদেরকে ঊষ্মধ্বনি বলে, যেমন তালিবাস্য, পেট্টারা, মদানিস্য, দন্তেস্ব, হ এগুলো হচ্ছে ঊষ্মধ্বনি। অন্তস্থ ধ্বনি কাকে বলে? অন্ত্যেষ্টীয় জ, বৈষ্ণব, ল, ব এই কয়েকটি ব্যঞ্জনধ্বনি স্পর্শধ্বনি ও ঊষ্মধ্বনির মাঝখানে অবস্থান করে বলে এদের অন্তস্থ ধ্বনি বলে। অযোগবাহ ধ্বনি কাকে বলে? অযোগবাহ ধ্বনি কাকে বলে? অন্বেষর ও বিসর্গ ব্যঞ্জনধ্বনি দুটি মধ্যপূর্ববর্তী স্বরধ্বনির আশ্রয় ছাড়া উচ্চারিত হতে পারে না, তাই এদেরকে অযোগবাহ স্বরধ্বনি বলে। এদেরকে অযোগবাহ ব্যঞ্জনধ্বনি বলে, অযোগবাহ ধ্বনি বলে। অন্বেষর এবং বিসর্গ অন্য কোনো ধ্বনি সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাই তাদেরকে অযোগবাহ ধ্বনি বলে। ক্ষীণায়ন কাকে বলে? দুর্বল ভঙ্গিতে মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে রূপান্তরিত হয়ে উচ্চারিত হলে তাকে ক্ষীণায়ন বলে, যেমন মাথা হয়ে যাবে মাতা, চোখ হয়ে যাবে চোখ। পিনায়ন কাকে বলে? পিনায়ন অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনির মতো উচ্চারিত হলে তাকে পিনায়ন বলে।
যেমন থুতু, ধুতু থেকে এসেছে। শালিক, শালিক থেকে এসেছে। নাদ ধ্বনি কাকে বলে? বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠস্বর গম্ভীর হয়, তাই এদের নাদ ধ্বনি বা ঘোষধ্বনি বলে। গ, ঘ, উম ইত্যাদি। অঘোষ ধ্বনি কাকে বলে? বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠের স্বর মৃদু থাকে বা গম্ভীর হয় না, তাই এদের অঘোষ ধ্বনি বলে। যেমন ক, খ, চ, ছ, এগুলো হচ্ছে সব অঘোষ ধ্বনি। তারণজাত ধ্বনি কাকে বলে? তাহলে আমরা কি দেখলাম? অঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি উচ্চারণ কালে, অঘোষ ধ্বনি কাকে বলে? বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠের স্বর মৃদু থাকে বা গম্ভীর হয় না, তাই এদের অঘোষ ধ্বনি বলে। যেমন ক, খ, চ, ছ ইত্যাদি। তারণজাত ধ্বনি কাকে বলে? জিহ্বার অগ্রভাগ দিয়ে দন্তমূলে তারণ সহযোগে বা আঘাত সৃষ্টি করে যে ধ্বনিগুলি উচ্চারিত হয় তাকে তারণজাত ধ্বনি বলে। যেমন রোশনর আর ঢোসনর। পার্শ্বিক ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণকালে জিহ্বা দুটি পাশ থেকে বায়ু বহির্গত হয় তাকে পার্শ্বিক ধ্বনি বলে। যেমন ল। সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যে দুটি ব্যঞ্জন ধ্বনি সংযুক্ত হয়ে একটি ধ্বনি সৃষ্টি করলে তাকে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন ক এর সাথে মূর্ধন্য ষ যুক্ত হয়ে যুক্তাক্ষর হয়। কম্পনজাত ধ্বনি কাকে বলে? যে ধ্বনিটি উচ্চারণ করার সময় জিহ্বার অগ্রভাগ দাঁতের গোড়ার কম্পন সৃষ্টি করে সেই ধ্বনিটিকে কম্পনজাত ধ্বনি বলে। ঘৃষ্টধ্বনি কাকে বলে? যে সমস্ত ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিহ্বা এবং তালুর স্পর্শে ঘর্ষণজাত শব্দ সৃষ্টি হয়ে ধ্বনিকে প্রভাবিত করে তাদেরকে ঘৃষ্টধ্বনি বলে। যেমন চ, ছ, বর্গীয় জ, ঝ, এগুলো হচ্ছে সব ঘৃষ্টধ্বনি। অন্তস্থ ব এর উচ্চারণ কি? অন্তস্থ ব এর উচ্চারণ স্থান হলো দন্ত এবং অষ্ট। ত, থ, দ, ধ, ল, দন্তেশ এর উচ্চারণ স্থান কি? ত, থ, দ, ধ, ল, স এর উচ্চারণ স্থান হলো দন্ত এবং জিহ্বার অগ্রভাগ। ট, ঠ, দ, ধ কোন ধ্বনি? ট, ঠ হলো মূর্ধন্য ধ্বনি এবং দ, ধ হলো দন্ত ধ্বনি। ধ্বনি পরিবর্তনের কারণকে কয়টি ভাগে ভাগ করা যায়? যে সমস্ত কারণে ধ্বনি পরিবর্তন ঘটে তাকে বাহ্য এবং অভ্যন্তর ভেদে দুটো ভাগে ভাগ করা যায়। অভ্যন্তর কারণগুলিকে আবার কটি ভাগে ভাগ করা যায়? অভ্যন্তর কারণগুলিকে আবার কটি ভাগে ভাগ করা যায়? অভ্যন্তর কারণগুলিকে আবার শারীরিক ও মানসিক কারণ ভেদে দুভাগে ভাগ করা যায়। ধ্বনি পরিবর্তনের বাহ্য কারণগুলি কি কি? ধ্বনি পরিবর্তনের বাহ্য কারণগুলি হলো ভৌগোলিক, ভৌগোলিক পরিবেশগত এবং জলবায়ুগত। অন্য জাতীয় ভাষার প্রভাব উচ্চারণের। ধ্বনি পরিবর্তনের সূত্রগুলিকে প্রধানত কয়টি ধারায় ভাগ করা হয়েছে ও কি কি? ধ্বনি পরিবর্তনের সূত্রগুলিকে প্রধানত চারটি ধারায় ভাগ করা হয়েছে। ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর, ধ্বনির স্থানান্তর ও বিপর্যাস। স্বরাগম কাকে বলে? উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে, মধ্যে বা শেষে নতুন স্বরধ্বনির আগম ঘটানোর রীতিকে স্বরাগম বলে। আদি স্বরাগম কাকে বলে? শব্দের আদিতে স্বরের আগম ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন স্কুল, স্কুলটা স্কুল থেকে এসেছে, স্টেশনটা স্টেশন থেকে এসেছে, এটা আদি স্বরাগম। স্কুল হয়ে গেছে স্কুল, স্টেশন হয়ে গেছে স্টেশন, এটা আদি স্বরাগম। মধ্য স্বরাগম কাকে বলে? মধ্য স্বরাগম কাকে বলে? শব্দের মধ্যে স্বরের আগম ঘটলে তাকে মধ্য স্বরাগম বলে। যেমন যত্নটা যতন, কর্মটা করম, এগুলো হচ্ছে মধ্য স্বরাগম। অন্তঃস্বরাগম কাকে বলে? শব্দের শেষে স্বরের আগম ঘটলে তাকে অন্তঃস্বরাগম বলে। লিস্ট হয়ে যাবে লিস্টি, বেঞ্চে হবে বেঞ্চি। স্বরভক্তি কাকে বলে? উচ্চারণের সুবিধার জন্য বা উচ্চারণ ক্লেশ লাঘব করার জন্য শব্দের আদিতে, মধ্যে এবং শেষে নতুন স্বরধ্বনির আগম ঘটানো রীতিকে স্বরভক্তি বলে। যেমন পুত্র, পুত্তুর থেকে পুত্র, তৃপ্ত থেকে তৃপিত। বিপ্রকর্ষ শব্দের অর্থ কি? বিপ্রকর্ষ শব্দের অর্থ হলো ব্যবধান, যুক্ত ব্যঞ্জনের মধ্যে ব্যবধান সৃষ্টি করা বিপ্রকর্ষের কাজ। স্বরলোপ কাকে বলে? উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদি, মধ্য বা অন্ত কোনো স্বরধ্বনি লোপ হলে তাকে স্বরলোপ বলে। যেমন অলাভু,
লাউ থেকে এসেছে। মধ্য স্বরলোপ কাকে বলে? শব্দের মধ্যে অবস্থিত কোনো স্বরধ্বনির লোপ ঘটলে তাকে মধ্য স্বরলোপ বলে। যেমন জানালাটা থেকে জানলা হয়ে গেল। অন্তঃস্বরলোপ কাকে বলে? অন্তঃস্বরলোপ কাকে বলে? শব্দের অন্তে থাকা কোনো স্বরধ্বনি উচ্চারণকালে লোপ ঘটলে তাকে অন্তঃস্বরলোপ বলে। যেমন আশাটা আজ থেকে হয়েছে।